জুতার মধ্যে কাঁটা তার বিছিয়ে সেই জুতা পরতে বাধ্য করতো, হাঁটতে বলতো। আসামির স্ত্রীকে রমজান মাসে রোজা ভাঙিয়ে ধর্ষণ করেছে একজন আসামি, সে জেলে আছে, আমরা তাকে ধরেছি। এই যে বিভৎস সব কাহিনীর জন্মদাতা ছিল শেখ হাসিনার রেজিম। যারা বিরোধী দলে আছি অথবা যারা সরকারের বাইরে আছি, কঠোর সমালোচনা করব সরকারের। নিজান ভাইকে একটা ছোট্ট গ্যারান্টি দিতে হবে যে আয়না ঘরে দয়া করে আর যাতে যেতে না। আমরা যারা বাংলাদেশের প্রজন্ম, অর্থাৎ স্বাধীন বাংলাদেশে যাদের জন্ম, তাদের জীবনে আনন্দময় ঘটনা কিন্তু খুব কমই ঘটেছে। কিন্তু আমি মনে করি আমাদের এক জন্মের সবচাইতে আনন্দময় ঘটনা হচ্ছে 2024 সালের 5ই আগস্ট। আমরা যারা ঢাকা শহরে সেই দিনের দৃশ্যগুলো দেখেছি, এই দৃশ্য আমি নিজে যখন রাজপথে থেকেছি আমার দু চোখ দিয়ে পানি ঝরছিল অবিরত। আমি দেখছিলাম আমাদের তরুণেরা, কিশোরেরা ফোন করে বলছে, আম্মু আমরা জিতে গেছি। এরপরে তারা কাদা পানির মধ্যে, বৃষ্টির মধ্যে কেউ কেউ সিজদায় চলে যাচ্ছে। এই যে অভূতপূর্ব দৃশ্য, একটি জাতির বিজয়। আমরা 71 সালের বিজয় দেখিনি, 47 দেখিনি, অন্যান্য বিজয় দেখিনি, কিন্তু 2024-এর এই বিজয় আমাদের এক জনমের জন্য সার্থক একটা দিন। এবং এই বিজয় যারা দেখেছি, বাকি জীবন আমাদেরকে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে করতেই কাটতে হবে। সুধীমণ্ডলী, আমি খুব সংক্ষেপে কথা বলতে হবে যেহেতু অনেক সিনিয়র নেতারা এখানে আছেন। আমি শুধু কয়েকটা কথা বলবো যে পরিবেশ বাংলাদেশে তৈরি হয়েছে এটা আমরা আগে কল্পনা করতে পারতাম না। জুলাই বিপ্লব আমাদেরকে সেই সুযোগটা এনে দিয়েছে। আমরা তো সবাই একসাথেই থাকার কথা ছিল, যা ডক্টর মঈন খান সাহেব আছেন, নিজান ভাইরা আছেন, আমরা তো একসাথেই থাকার কথা ছিল, একসাথেই আছি। বাস্তব কারণেই কাউকে সরকারি দলে, কাউকে বিরোধী দলে যেতে হয়েছে। যারা বিরোধী দলে আছি অথবা যারা সরকারের বাইরে আছি, কঠোর সমালোচনা করব সরকারের। নিজান ভাইকে একটা ছোট্ট গ্যারান্টি দিতে হবে যে আয়না ঘরে দয়া করে আর যাতে যেতে না, এবং সেইটা যাতে না হয় সেজন্য যে বিচারের আয়োজনটা চলছে এই বিচারটা সম্পন্ন করতে হবে। কারণ আমরা কেউই আর আয়না ঘরে যেতে চাই না, জাতি হিসাবে এটা আমরা কিন্তু আর অ্যাফোর্ড করতে পারবো না। আর আরেকজন জুলাই শহীদের বাবা এখানে বক্তৃতা দিয়েছেন। আমি একজন জীবন্ত শহীদের কথা বলি, আতিক, যার একটা হাত চলে গেছে। হসপিটালে আমি তাকে দেখতে গিয়েছিলাম, তখন বলছিল, স্যার এক হাত গেছে তো চিন্তা করি না, আর লাগলে আরেকটা হাত দেশের প্রয়োজনে দিয়ে দিব। এই জেনারেশন কে রুখবে? এদেরকে রুখার কেউ নাই। এই জেনারেশন বাংলাদেশে আছে। আমাদের আসিফরা, নাহিদরা বাংলাদেশে সেই সময় নেতৃত্ব দিয়েছিল, আমরা রাজনীতিবিদরা পেছনে ছিলাম সবাই। নতুন এক বাংলাদেশ তৈরি হয়েছে। এই বাংলাদেশকে সাস্টেইন করার মতো পজিশনে রাখতে হলে পার্লামেন্টে যখন আমি দেখি সরকারি দলের সংসদ নেতা, বিরোধী দলীয় নেতা এবং আমাদের নাহিদ, এরা যখন চমৎকার গঠনমূলক বক্তৃতা দেয়, আমরা জানি বাংলাদেশের সবাই খুশি হলেও একটা বিশেষ দলের লোকদের কিন্তু প্রচণ্ড হতাশা এবং জ্বলা তাদের জলে। কিন্তু এই দৃশ্য অতীতে কখনো তৈরি হয় নাই। এই দৃশ্য বাংলাদেশে চিরস্থায়ী করতে হবে। এই বাংলাদেশকে এই জায়গা থেকে আর হারাতে দেওয়া যাবে না। আমরা যখন ওই আসামিদের জিজ্ঞাসাবাদ করেছি, সাক্ষীদের কাছ থেকে বিশেষভাবে নিয়েছি, আয়না ঘরগুলো আবিষ্কার করেছি, আমি অস্ত্র উদ্ধার এবং আলামত উদ্ধারের জন্য পুকুরের পানিতেও নেমেছি, বিশেষ বিশেষ জায়গায় গুলি উদ্ধার করতে গিয়েছি। বিভৎস সব বর্ণনা শুনেছি, আমাদের ইলিয়াস আলী সাহেবকে কিভাবে হত্যা করা হয়েছে, আয়না ঘরগুলোতে কিভাবে টর্চার করা হয়েছে, দেয়ালে বিভৎস ছবি টানিয়ে রাখা হতো, চোখ উপড়ে ফেলা হয়েছে, গালের মাংস কেটে ফেলা হয়েছে, নাড়ি ভুড়ি কেটে বের করে ফেলা হয়েছে, ওই মানুষটাকে মেরে ওইটার ছবি তুলে বড় পোর্ট্রেট সাইজ করে দেয়ালে রেখে ওইটার সামনে বসে আসামিদের জিজ্ঞাসাবাদ করা হতো। সেই আয়না ঘরগুলো কিন্তু আমরা বের করেছি। এমন সব বিভৎস সাক্ষী জোগাড় করা হয়েছে, সব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে আছে। কোনো কারণেই, এবং যে আসামিরা আমাদের বিএনপির, জামাতের, অন্যান্য পার্টির লোকদেরকে ধরে নিয়ে গোপন কারাগারে আটকে রেখে কী করতো জানেন? জুতার মধ্যে কাঁটা তার বিছিয়ে সেই জুতা পরতে বাধ্য করতো, হাঁটতে বলতো। আসামির স্ত্রীকে রমজান মাসে রোজা ভাঙিয়ে ধর্ষণ করেছে একজন আসামি, সে জেলে আছে, আমরা তাকে ধরেছি। এই যে বিভৎস সব কাহিনীর জন্মদাতা ছিল শেখ হাসিনার রেজিম। এই রেজিমের এই দানবগুলোর বিচার বন্ধ করা যাবে না। নিজাম ভাইদের কাছে অনুরোধ থাকবে, এই বিচারগুলো সঠিকভাবে আমাদের করতে হবে, আমাদের নিজেদের স্বার্থে, আমাদের জাতিসত্তার স্বার্থে, আমাদের আগামী প্রজন্মের স্বার্থে, আমাদের আতিকুল ইসলামদের স্বার্থে, শহীদদের বাবা মারা আছেন, এই যে তরুণ কিশোর কিশোরী শহীদরা জীবন দিয়েছেন, তাদের যে স্বপ্ন, এইটাকে কখনো ভাঙতে দেয়া যাবে না, কখনো না। কোনো কিছুর বিনিময়ে আমরা এটা অ্যাফোর্ড করব না। যে সম্প্রীতির বাংলাদেশ যাত্রা শুরু করেছে, সেই সম্প্রীতির বাংলাদেশ
আগামীতে আমরা বাস্তবে রূপায়ণ করে দেখাবো, যেটা আমাদের সংসদ থেকে আমরা মোটামুটি নমুনা দেখছি। হতাশা অনেক কিছু আছে, এগুলো থাকবে। ওই যে বলেছি, কঠোর ভাষায় সমালোচনা কিন্তু আমরা করব, কিন্তু সমালোচনা সহ্য করতে হবে আপনাদের, আয়না ঘরে নেওয়া যাবে না। ইনশাআল্লাহ এই বাংলাদেশ আবার সোনার বাংলায় পরিণত হবে। এই বাংলাদেশ থেকে কাউকে রাজনৈতিক মতপার্থক্যের জন্য আর বিদেশে পালিয়ে যেতে হবে না, কাউকে আয়না ঘরে আর বন্দী হতে হবে না, আতঙ্কে থাকতে হবে না পিছনের কালো পোশাকধারী এসে কখন না জানি আমাকে নাই করে দেয়। এই দিন বাংলাদেশে আর আসবে না, ইনশাআল্লাহ আমরা আসতে দেব না। এই ব্যাপারে সরকারি দল, বিরোধী দল সবাই আমরা একমত। আপনারা রাজি আছেন কিনা? সেই সুদিনের স্বপ্ন দেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মঞ্চে সরকারি দল, বিরোধী দল একসাথে পাচ্ছি, এই সুদিন আমাদের দেখার সৌভাগ্য হয়েছে। এটা চিরস্থায়ী হোক, আল্লাহ তাআলার কাছে সেই দোয়া করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম এবি পার্টিকে অভিনন্দন জানাই। তাদের 6 বছর পূর্তি, আজকের যে অনুষ্ঠান এবং আজকে সারাদিন আপনারা আলোচনা করেছেন, কথা বলেছেন এবং আপনাদের দলকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। আমি বিশ্বাস করি আপনাদের অগ্রযাত্রা বাংলাদেশের অগ্রযাত্রার সঙ্গী হয়ে থাকবে। আমার হঠাৎ করে মনে পড়ছে 6 বছর, এই 6 শব্দটির একটি বিশেষ তাৎপর্য রয়েছে। কেন বলি? আমার বয়স যখন 6, অনেক আগের কথা, তখন কিন্তু আমি প্রথম স্কুলে গিয়েছিলাম। অর্থাৎ এমন একটি সময় ছিল আমাদের যুগে, আজকের নতুন প্রজন্ম হয়তো একটু আলাদাভাবে চলে, পৃথিবীতে আলাদাভাবে চিন্তা করে। আমাদের সময় কিছুটা শৃঙ্খলা ছিল। 6 বছর হলে একটি শিশুকে, যেটা বললাম, স্কুলে দেওয়া হতো। সেই অর্থে ষষ্ঠ বছরটি আমাদের জীবনে, মানুষের জীবনে তখন আমরা একটা ক্রান্তিকাল বলে আমরা বিবেচনা করতাম। একটি পর্যায় মানুষের জীবনের, প্রথম পর্যায় থেকে আমরা দ্বিতীয় পর্যায়ে উন্নীত হয়েছি। আমি যদি সেই পুরনো ইতিহাস, হয়তো নতুন প্রজন্মের সঙ্গে কথা মিলতে নাও পারে, তারপরেও বলবো, এই এবি পার্টি কিন্তু আজকে তাদের দ্বিতীয় পর্যায়ে উত্তরণ ঘটাচ্ছে, এই বিশ্বাস আমি করি। এবং আমি এটাও বিশ্বাস করি, কয়েকজন বক্তা ইতিমধ্যে বলেছেন, আগামীতে তারা সামনের দিকে এগিয়ে যাবেন, বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল হিসেবে নিজেদের সুগঠিত করবেন এবং বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় এবং বাংলাদেশের মানুষের উন্নয়ন প্রক্রিয়ায় তারা অবদান রাখবেন। দ্বিতীয় যে কথাটি আমি বলতে চাই আপনাদের দল সম্বন্ধে, আমি জানি না আমার এটা ধারণা প্রসূত কথা, আমার কথাটি সঠিক কিনা, কিন্তু আমার এরকম মনে হয়েছে, আমার এরকম ধারণা হয়েছে যে এবি পার্টি গঠিত হয়েছে একটি প্রতিবাদ থেকে। যদি আমার ভুল হয়ে থাকে আমাকে সংশোধন করে দেবেন। এবং আপনাদের একজন নেতা এখানে যিনি বসে আছেন, জনাব মুজিবুর রহমান মঞ্জু, আমি যতদূর জানি তিনি একজন প্রতিবাদী মানুষ। যে কথাটি আমি বলেছি, আমি জানি না, আমি এটা আমার ধারণা, আমি সঠিক কিনা বলতে পারবো না, কিন্তু এটাও একটা কারণ যে আমি নিজে ব্যক্তি জীবনে আমি প্রতিবাদ করি। হয়তো অনেক সময় নীরবে প্রতিবাদ করি, অনেক সময় সরবে প্রতিবাদ করি। নীরবের প্রতিবাদ যে সরবের প্রতিবাদের চেয়ে খুব বেশি দুর্বল তা কিন্তু নয়। তো সেই হিসাবে আমি জনাব মঞ্জু সাহেবকে শ্রদ্ধা করি এবং সেটি একটি কারণ। আমি বিশ্বাস করি তিনি এই দলটি গঠন করেছেন এবং এই দল প্রতিবাদের মাধ্যমে বাংলাদেশের মঙ্গল সাধন করবেন, এই বিশ্বাস আমার আছে। এখানে আরেকটি কথা এখানে বলতে হয় প্রতিবাদের প্রসঙ্গে। আজকে আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছি, এখানে
জুলাই যোদ্ধারা রয়েছেন। আমরা হয়তো জুলাই যোদ্ধা হতে পারিনি, কিন্তু এইটুকু বলতে পারি, জুলাই যোদ্ধার যে আদর্শ, যে সংগ্রাম, সেটা কিন্তু আমরা বুকে ধারণ করেছি এবং দীর্ঘ 17 বছর আমরা জুলুম, অত্যাচার, নির্যাতন সহ্য করেছি। আমি বিশ্বাস করি, আমি একটি ছোট্ট উদাহরণ দেই, ফুটবল খেলায় কিন্তু 11 জন খেলোয়াড় থাকে, কিন্তু খেলায় যখন কেউ জয়লাভ করে কোনো একটি টিম, তখন কিন্তু তার মূল গৌরবটা চলে যায় যে ব্যক্তি গোল করে জয়লাভ করেছেন। সব প্লেয়ার কিন্তু সমান কৃতিত্ব পান না। তো আমি আনন্দের সঙ্গে এবং গর্বের সঙ্গে আমি এটাই বলবো যে আজকের যারা এনসিপি, যারা 2024-এর যারা জুলাই যোদ্ধা, তারা কিন্তু গোলটি করেছেন এবং তারা সফল হয়েছেন। তারা জীবন বাজি করে যুদ্ধ করেছেন, আমরাও জীবন বাজি করে যুদ্ধ করেছি। কিন্তু ওই যে বললাম, 11 জন প্লেয়ারের সবাই তো আর গোল করে না। তারা গোল করেছে, আমরা তাদের সফলতায় গর্ববোধ করেছি এবং তাদের যে অর্জন, সেই অর্জনের উপরে ভিত্তি করেই কিন্তু আজকে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে। মূল যে সংগ্রাম, মূল যে প্রতিবাদ, সেটা কিন্তু আমি বিশ্বাস করি গণতন্ত্রের জন্যে হয়েছে। একটু আগে দু একজন বক্তা বলেছেন, এই যে কথা বলার স্বাধীনতা, আজকে যে এখানে আমরা এসে কথা বলছি, আজকে থেকে কয়েক বছর আগে কিন্তু সেটা সম্ভব ছিল না, অথবা যারা কথা বলতো তাদেরকে তার প্রতিফল ভোগ করতে হতো। স্বাধীনতার যে সংগ্রাম, সেই সংগ্রাম কিন্তু বাংলাদেশের মানুষ বারবার করে এসেছে, একবার নয়, 1971 থেকে শুরু করে এবং বিভিন্ন সময়ে যখনই আমরা গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত হয়েছি। আমাকে ক্ষমা করবেন, আমি একটু আগে বলেছি যে আমি প্রতিবাদী মানুষ, যেটা সঠিক মনে করি সেটা বলি, আমাকে ক্ষমা করবেন, তারপরেও বলছি। আমরা সেই 71 থেকে যাত্রা শুরু করে আমরা অনেক নেতারা অনেক সময় অনেক ভুল করেছি, কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু ভুল করে নাই। আমরা যখন ভুল করে গণতন্ত্রের পথ থেকে ভুল নেতৃত্বের কারণে বিচ্যুত হয়েছি, আজান হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে, কথা শেষ করতে হবে। আমি 1-2 মিনিটের মধ্যে আমার বক্তব্য শেষ করে দেব। তো যখন আমাদের অনেক নেতা স্বাধীনতার পরে ভুল করেছে, গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত হয়েছে, অথবা অতি ক্ষমতাবান, অতি শক্তিশালী হয়ে গেছে, তখন কিন্তু বাংলাদেশের জনগণ জীবন দিয়ে, বুকের রক্ত দিয়ে তাদের সেই ভুলকে সংশোধন করে দিয়েছে। এবং ঠিক একইভাবে 24-এর 5ই আগস্ট আমাদের সঠিক পথে এই ছাত্র জনতা পরিচালিত করে আজকে আবার নতুন করে গণতন্ত্র। মনে রাখতে হবে, বাংলাদেশের মানুষ কিন্তু প্রতিবাদী মানুষ। আমি উদাহরণ দিয়েছি মঞ্জু সাহেবের, আমি আমার নিজের উদাহরণ দিয়েছি, কিন্তু কথাটি কিন্তু ভুললে চলবে না, বাংলাদেশের মানুষ অ্যান্টাই এস্টাবলিশমেন্ট। আমি আজকে রাজপথে দাঁড়িয়ে কথা বলছি, প্রতিবাদ করছি, আমার পেছনে সহস্র লোক আছে। আগামীকাল আমি যদি ক্ষমতায় যাই, তখন এই সহস্র লোক কিন্তু আমার সমালোচনা করবে। এই সত্যটি কিন্তু উপলব্ধি করতে হবে এবং সত্যটি উপলব্ধি করে আমাকে সঠিক পথে থাকতে হবে। নেতৃত্বে গেলেই আমি ভুল পথে চলে যাব, এই ভুল যেই ক্ষমা করুক, বাংলাদেশের মানুষ ক্ষমা করবে না। বক্তব্য দীর্ঘ করার সুযোগ নেই, আমি বক্তব্য শেষ করে দিচ্ছি। একটি কথা বলবো, এখানে অনেক বক্তারা রয়েছেন এবং এই বিষয়টি আলোচনায় এসেছে। আমরা ন্যায় বিচার চাই, যে অন্যায় করেছে তার বিচার চাই, কিন্তু সেটা যেন প্রতিহিংসায় পরিণত না হয়। আমি এই ক্ষেত্রে কিন্তু কেউ পছন্দ করুক বা না করুক, এই ক্ষেত্রে কিন্তু আমি নেলসন ম্যান্ডেলার উদাহরণটি অনুসরণ করার চেষ্টা করি। সবশেষে আমি একটি কথা বলবো, এবি পার্টি, আমার বাংলাদেশ। আমি আপনাদের
সারা দেশের যে প্রতিনিধিবৃন্দ যারা আছেন তাদের কাছে যে কথাটি বলে আমার বক্তব্য শেষ করব সেটি হচ্ছে এই, যে আপনারা আমার বাংলাদেশকে আমাদের বাংলাদেশে পরিণত করুন। সবাইকে ধন্যবাদ। প্রিয় প্রিয় ভাই ও বন্ধু